অভিষেক ব্যানার্জি নিজে কি কোনোদিন কোনো আন্দোলন করেছেন নাকি? উনি কি করে অভিষেক ব্যানার্জির কোনো কথার প্রভাব এই তদন্তের উপর পড়বে না বা আন্দোলনকারীদের উপর পড়বে? পশ্চিমবঙ্গ সরকার এবং তার পুলিশ হচ্ছে দুর্বৃত্তদের সাথে থাকে। ওর মহলের অঙ্গুলি হিলো নেই। এই টালা থানার ওসি সবকিছু করেছে। দার্জিলিংয়ে আমাদের মধ্যম গ্রামের এক ছেলে, সে পুলিশ অফিসার ছিল, বিমল গুরুংকে ধরার সময় তিনি ওখানে শুট আউট হয়ে মারা গিয়ে পরবর্তীকালে বিমল গুরুংয়ের ওপর থেকে ফৌজদারি কেস তুলে নেওয়া থানার ওসি তাকে গিয়ে সাপোর্ট দেওয়া হচ্ছে যে তোমার পিছনে আমরা আছি, কোনো চিন্তার কারণ নেই। যেভাবে এই কেসের প্রমাণ লোপাট হয়েছে, প্রথমত বডিটা আর নেই, বডিটা ডিসপোজাল করে দেওয়া হয়েছে। প্রথমে এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে যাতে সন্দেহটা কম হয়। দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত কলকাতা হাইকোর্টে। আর আপনারা জানেন যে টালা থানা অফিসার তাকে কিন্তু গ্রেপ্তার করেছে সিবিআই। দুর্ভাগ্যজনক দেখলাম যে আমাদের কলকাতা পুলিশের হেডকোয়ার্টার অর্থাৎ লালবাজার থেকে একটি টিম গিয়েছে সেই টালা থানার অফিসারের বাড়িতে। তার ফ্যামিলিকে সহানুভূতি জানানো হয়েছে এবং পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে যে তিনি যা করেছেন আমরা মনে করছি ঠিকই করেছেন, আমাদের দিক থেকে তার কোনো ত্রুটি আমরা দেখতে পাচ্ছি না। দুর্ভাগ্যজনক আমরা ভাবে দেখলাম যে টালা থানার ওসিকে এই আরজিকর মামলার তথ্য প্রমাণ লোপাটের জন্য তারা কিন্তু সিবিআই গ্রেফতার করেছে। তাহলে তিনি অপরাধী কি না সেটা কিন্তু ঠিক করবে আদালত। সেই জায়গায় যদি এই কলকাতা পুলিশের লালবাজার যারা হেডকোয়ার্টারের অফিসার রয়েছে তারা যদি গিয়ে তাদের পাশে দাঁড়ায়, অপরাধী কি না সেটা ঠিক করবে কোর্ট কিংবা আদালত। তার আগে যদি প্রশাসনের মানুষ গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে যায়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? সাধারণ মানুষের অবস্থা কি হবে? এই নিয়ে সমস্ত বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্ট বিশিষ্ট অ্যাডভোকেট শহীদুজ্জামান মহাশয়। বার্তা এটাই যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার এবং তার পুলিশ হচ্ছে দুর্বৃত্তদের সাথে থাকে। যারা ভালো কাজ করে তাদের ট্রান্সফার হয়, তাদের সাসপেনশন হয়, কিন্তু যারা দুর্বৃত্ত হয় তারা জেলে গেলেও তাদের পিছনে রাজ্য সরকার তাদের সাপোর্ট থাকে, পুলিশের উচ্চ আধিকারিক যারা আছে তাদের সাপোর্ট থাকে এবং তাদের সাপোর্টেই চলে। অর্থাৎ উপর মহলের অঙ্গুলি হিলো নেই। এই টালা থানার ওসি সবকিছু করেছে, তার পরোক্ষ প্রমাণ হচ্ছে এই ধরনের সহানুভূতি জানানো। আপনারা হয়তো জানেন যে দার্জিলিংয়ে আমাদের মধ্যম গ্রামের এক ছেলে, সে পুলিশ অফিসার ছিল, বিমল গুরুংকে ধরার সময় তিনি ওখানে শুট আউট হয়ে মারা গিয়েছিলেন। অর্থাৎ তিনি একটা পুলিশ অফিসার ছিলেন, কিন্তু তিনি সেই সময় বিমল গুরুংকে ধরতে যাওয়ার সময় ভোরবেলায় সেখানে মার্ডার হয়েছিলেন বিমল গুরুং এবং তার সঙ্গী সাথীদের বন্দুকবাজির হামলাতে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে পরবর্তীকালে বিমল গুরুংয়ের ওপর থেকে ফৌজদারি কেস তুলে নেওয়া হচ্ছে। অর্থাৎ পুলিশ মানলে, সৎভাবে কেউ ডিউটি করলে, কেউ মারা গেলে যে সে মার্ডারার, যে সে দুষ্কৃতী, তার ওপর থেকে কেস তোলা হচ্ছে। আর যে অন্যায়ের সঙ্গে আপোষ করে নিচ্ছে টালা থানার ওসি, তাকে গিয়ে সাপোর্ট দেওয়া হচ্ছে যে তোমার পিছনে আমরা আছি, কোনো চিন্তার কারণ নেই। 6টার পরে পোস্টমর্টম হয় না, ময়নাতদন্ত হয় না, এটা নিয়ম রয়েছে। সেই জায়গায় আরজিকরের তিলোত্তমার 6টার পরে পোস্টমর্টম হলো এবং টালা থানার অফিসার বলছে যে ওপর মহল থেকে আমার নির্দেশ রয়েছে। তাহলে উপরের মহলে যদি নির্দেশ থাকে তাহলে টালা থানার ওসিকে গ্রেফতার করলো সিবিআই এবং আমাদের রাজ্য থেকে বেশ কয়েকজন সিপিমিপিকে ট্রান্সফার করে দিল। তাহলে উপরের মহলে যারা এই অপরাধটা করলেন 6টার পরে ময়নাতদন্ত করতে, তাদেরকে ধরা হলো না। তাদেরকে ধরা হলো না। আমার মনে হয় তদন্ত যেভাবে এগোচ্ছে, যেভাবে এই কেসের প্রমাণ লোপাট হয়েছে, প্রথমত বডিটা আর নেই, বডিটা ডিসপোজাল করে দেওয়া হয়েছে, তাকে দাহ করা হয়েছে তড়িঘড়ি, অন্য বডিকে সাইডে রেখে ওই বডিটাকে আগে দাহ করে দেওয়া হয়েছে যাতে দ্বিতীয়বার ময়নাতদন্তের সুযোগ না পায়। প্রথমে এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে যাতে সন্দেহটা কম হয়। বিভিন্নভাবে যে ক্রাইম সিন ছিল, যে ক্রাইম স্পট ছিল, সেটাকেই টালা থানার ওসি প্রোটেক্ট করেনি। সুতরাং সেখানে একটা প্রমাণ তথ্য লোপাট। তারপরে সেখানে আবার দেয়াল ফেয়াল ভেঙে সেখানে এক ধরনের তথ্য লোপাট। তারপরে দেখুন ধর্না চলাকালীন 5-7 হাজার লোক একসাথে ঢুকে গিয়ে আরজিকরে হামলা চলে, সেখানে এক প্রমাণ তথ্য লোপাট। অর্থাৎ একের পর এক তথ্য প্রমাণ লোপাট করে শেষে সিবিআই পেয়েছে সবকিছু হয়ে যাওয়ার পরে। এবং সিবিআই যেসব জিনিসের ওপর ভরসা করছে, কল ডিটেলস থেকে শুরু করে বিভিন্ন যেসব আনুষাঙ্গিক তথ্য প্রমাণ এখনো পর্যন্ত রয়ে গেছে সেগুলো, এবং জেরার মাধ্যমে যেসব জিনিসগুলো উঠে আসছে, যেসব সার্কামস্টেন্সেস এভিডেন্সগুলো আছে সেগুলো, যেসব ইনকোয়েস্ট রিপোর্ট আছে বা এটা ওটা, যে ধরনের তদন্তকারী সংস্থা তার তদন্তের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে যেগুলো করা উচিত নিশ্চয়ই করছে, সেই দিক দিয়ে তথ্য প্রমাণ উঠে আসছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজ্য সরকার এর পুলিশ বা স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।
কেউ সত্যকে উদ্ঘাটন হোক এটা চাইনি। এই কারণেই চাইনি কারণ কোনো না কোনো বড় মাথা লুকিয়ে আছে। এই বড় মাথাগুলো আশা করি আগামী দিনে তো অবশ্যই ধরা পড়বে। আমরা সূত্র মারফত খবর পেলাম যে নির্যাতিতার যে পোশাক, সেই পোশাক ময়নাতদন্ত করা হয়নি এবং সেই পোশাক সুপ্রিম কোর্টেও তার রিপোর্ট দেওয়া হয়নি। ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি যে সিবিআই কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাইকোর্টে জমা দিয়েছে, সেটা জনসম্মুখে আসে সুপ্রিম কোর্টে জমা দিয়ে। হ্যাঁ, নিশ্চয়ই এরকম কারোর নাম আছে, সেখানে হয়তো কোনো বড় নেতার নাম আছে বা তার আত্মীয় পরিজনের নাম আছে বা এই ধরনের কোনো কারোর নাম আছে যার নামটা এখন প্রকাশ পেলে অনেকটা তদন্ত হয়তো অন্যভাবে অন্যদিকে যেতে পারে। তাই সেটা হয়তো সিবিআই চায়নি, তাই মুখবন্ধ খামে অনারেবল সুপ্রিম কোর্টকে দিয়েছে এবং আগামী দিনে নিশ্চয়ই প্রকাশ পাবে যে দোষী, তাকে তো আর অন্তরালে রাখা যাবে না, তাকে তো সামনে নিয়ে আসতে হবে, জেলের ভেতরে ভর্তি হবে। তো আশা করি সেই নামটা প্রকাশ পাবে খুব তাড়াতাড়ি। আমরা যেভাবে দেখতে পাচ্ছি রাজ্য প্রশাসন অপরাধীকে ঢাকার চেষ্টা করছে, তার কারণ দেখলেন যে লালবাজারের যে ব্রাঞ্চ আছে, যারা লালবাজারে আমাদের হেডকোয়ার্টার, সেই পুলিশ গিয়ে টালা থানার সিপির বাড়ি চলে গেছে, শহর জানানো হচ্ছে। সেই জায়গায় আপনি মনে করেন যে সত্য অপরাধী যারা সঠিক অপরাধী তারা বেরিয়ে আসবে? রাজ্য সরকারের তদন্তের ওপর কারোর আস্থা নেই। রাজ্য সরকার বা মমতা ব্যানার্জি সরকার বা মমতা ব্যানার্জি নিজে যে তদন্তের পাশে দাঁড়ায়, সে তদন্ত কোনোদিনই বিচার পায় না। নিজে 21শে জুলাই যারা মারা গেছে তাদের বিচার দিতে পারেনি। সিঙ্গুরে তাপসী মালিকও একই অবস্থা, রিজওয়ানুর হত্যাকাণ্ড সেটাও একই অবস্থা। এবং মমতা ব্যানার্জি যার পাশে দাঁড়ায় সে আর বিচার পায় না, এটা প্রমাণিত ইতিহাস থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন যে ছাত্রীদের সবাই আন্দোলন, তাদেরকে সব দাবি দেওয়া মেনে নিয়েছি, এবারে তারা কাজে জয়েন। অভিষেক ব্যানার্জি নিজে কি কোনোদিন কোনো আন্দোলন করেছে নাকি? উনি কি করে বুঝবেন? একটা কুকুর মারা আন্দোলনও করেননি, তিনি আবার কি করে আন্দোলনের মর্ম বুঝবেন? উনি তো প্যারাশুটে করে নেমে এমপি হয়ে গেছেন, পার্লামেন্টে চলে গেছেন। দিল্লিতে একটা আন্দোলন করতে গেল, তো সেখানে একটা পুলিশ হুইসেল মারলো, সব এদিক ওদিক ছন্ন ছাড়া হয়ে গেল, কার এমপি এমএলএদের মোবাইলও নাকি চুরি হয়ে গেছে। তো সুতরাং অভিষেক ব্যানার্জি এখানে কোনো ইমেটেরিয়াল, এখানে হচ্ছে তদন্তকারী সংস্থা তদন্ত সঠিকভাবে করবে, এটাই আমরা আশা রাখি। এবং অভিষেক ব্যানার্জির কোনো কথার প্রভাব এই তদন্তের উপর পড়বে না বা আন্দোলনকারীদের উপর পড়বে না। রাজ্যে আরিস খান মারা গেল, ধোলা থানায় আবু সিদ্দিক মারা গেল, তার মামলা কিন্তু এই কলকাতা হাইকোর্টে চলছে। এই যে তিলোত্তমা মামলায় এই রাজ্যের বড় বড় অফিসারকে সরিয়ে দেওয়া হলো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ঢোলা থানার যিনি অফিসার আছে মানস চ্যাটার্জি, তিনি কিন্তু এখনো সেই থানার বল রয়েছে, তাহলে সেটা প্রচারে আলোয় আসেনি। কি বলবেন? না, দেখুন, কলকাতা পুলিশে যারা তদন্ত ওই সময় ছিল তারাও তো যে মানে তাদের সরিয়ে দেওয়া হয়েছে মানে কি, তাদের তো কোনো না কোনো সময় তো ট্রান্সফার হতোই। কেউ তো কোনোদিন একভাবে একই পদে বেশি দিন থাকতে পারে না, তো সুতরাং ট্রান্সফার হতোই। তাদের পদোন্নতি হলো এক প্রকারের ট্রান্সফারে, তারা পূর্বতন যে পদ ছিল সেখানে আর নেই, এটাই একটা শান্তির বিষয়। এর বাইরে এখানে আর কিছু নেই। মানে তাদের কোনো শাস্তিমূলক ব্যবস্থা কোনো ডিপার্টমেন্টাল লিঙ্ক করে এসব তো কিছু হয়নি। যেটা হয়েছে সেটা একটা রুটিন ট্রান্সফারের মতন ট্রান্সফার হয়েছে। কেউ পুরনো পদে ছিলেন আরও বড় পদে গেছেন, এখানে নতুন কিছু না। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে ঢোলা থানা বলুন, আবু সিদ্দিক বলুন, এই যে ঘটনাগুলো, এগুলো হবে গ্রাম অঞ্চলে কিছু ঘটলে বা সেরকম প্রভাবশালী এর পিছনে আন্দোলন না করলে সেগুলো ধামাচাপা পড়ে যায় এবং কোর্টে ঠিকঠাকভাবে তার দ্বারস্থ না হলে এবং তার আইনি বা যে পরামর্শ আছে সেইগুলো মেনে না চললে তদন্ত অনেক সময় ঢিলে জায়গায় পৌঁছে যায়। সেগুলোই হয়তো এই ক্ষেত্রে হচ্ছে।